স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের সবার সম্মানিত সভাপতি জনাব ফজলুল মতিন তৌহিদ। আমি তৌহিদ ভাইকে স্বাগত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আজকে সবার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত আমাদের যুব ঐক্য জোটের প্রার্থীগণ এবং রিক্রুটিং এজেন্সির সম্মানিত মালিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি কিছু জিনিস প্রথমে একটু সংক্ষেপে আপনাদের সাথে তুলে ধরব। সেটা হলো, আমরা যখন লক্ষ্য করেছি আমাদের ট্রেডে একটা অরাজকতা, বৈষম্য এবং এখানে প্রতিনিয়ত আমরা হেনস্থার শিকার হচ্ছি, যেটা যদি আমি একটু সংক্ষেপে তুলে ধরি, সেটি হলো আমাদের যে বাইরা ট্রেড, এটা অনেকে মনে করে এটা একটা মধুচন্দ্রিমা। এখানে প্রত্যেকে বাইরাতে যেতে চায় কি কারণে? সবাইয়ের একটা মনের আশা যে এখানে গেলে মনে হয় ব্যবসা বাণিজ্য করা যাবে, এখানে গেলে লাভ করা যাবে, সিন্ডিকেটের ভিতরে ঢুকা যাবে। এরপরে আমাদের ম্যান পাওয়ার করতে গেলে সেখানে 10 জনের গ্রুপ, 20 জনের গ্রুপ, আজকে একটা আইন, কালকে আরেকটা আইন। তারপরে আপনার ইদানিংকালে দেখা যাচ্ছে যে কি আমাদের এই সেক্টরের লোকদের বিরুদ্ধে প্রসেসিং করার পরেও মামলা দেওয়া হচ্ছে ঝালুঘাটি থেকে, চট্টগ্রাম থেকে, কক্সবাজার থেকে, মানে একটা হয়রানির শিকার। এই সমস্ত কিছু মাথায় রেখে আমরা চিন্তা ভাবনা করেছি যে আমরা অতীতে অনেককে দেখেছি, কিন্তু কেউ বাইরের কল্যাণে কোনো কাজ করে না, যার কারণে আমরা স্বচ্ছ এবং তরুণদের নিয়ে একটি জোট গঠন করি। এটার নাম যুব ঐক্য জোট। এইটার পথ চলা শুরু হয়েছিল আজ থেকে 2-3 বছর আগে। আপনারা জানেন, গতবার যখন নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়, তখন আমরা কিন্তু এটাকে নিয়ে আমরা পথ চলছিলাম। আমরা বড় বড় 7-8টা মিটিং করছিলাম। মিটিং করার পরে হঠাৎ করে নির্বাচন বন্ধ হয়ে যায়। নির্বাচন বন্ধ হওয়ার পরে এখন আবার নতুন করে যখন নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছিল, এটার প্রেক্ষিতে আমরা আবার আগের লোকজনদেরকে নিয়ে আমরা একটা প্যানেল তৈরি করি। তো বাইরাতে আপনারা জানেন এই যে অনিয়মগুলা, কেউ কিন্তু এটাকে সমাধান করার চিন্তা ভাবনা করে বাইরাতে যায় না, এটা কিন্তু আপনারা সবাই জানেন। আর আমরা যখন প্রার্থী হয়েছি, আমরা প্রার্থী হওয়ার পরে দেখেন বাজারে কিছু লোকের প্রশ্ন, কিছু লোক আমাদেরকে প্রশ্ন করে যে আপনাদের প্যানেলে ওনাদেরকে তো কেউ চিনে না। তো এই প্রশ্নের একটাই উত্তর, যে যাদেরকে আমরা চিনি, যারা অনেক পরিচিত, তারা আমাদের কি দিয়েছেন? প্রত্যেকবার তারা যখন বাইরা নির্বাচন আসে, তারা নতুন নতুন বুলি নিয়ে আসে। তা আমি এই প্রেক্ষিতে ছোট্ট একটা গল্প আপনাদেরকে বলি। ওরা যেভাবে নতুন নতুন, এই যেমন গতবার তারা একটা ডায়লগ নিয়ে আসে, ব্যবসা যার লাইসেন্স যার, ব্যবসা তার। কিন্তু সেই হিসাবে কি হয়েছে? পরের দিনে তো বিক্রি হয়ে গেছে সকালবেলায়। ওই যে এক ভদ্র মহিলা তার হাজব্যান্ডের কাছে একদম সাধু সাজার জন্য মানে আয়সা কান্নাকাটি করতেছে। কী হয়েছে তুমি কান্নাকাটি করতেছো কেন? বলতেছে আমারে তো ওই যে বাসার সামনে একটা গাছ আছে, গাছের থেকে চড়ুই পাখি দেখে গেছে, আমার তো সব ইজ্জত গেল। তখন হাজব্যান্ডে বললো, তাই আমার ওয়াইফ তো কত ভালো, এর চেয়ে তো আর ভালো মানুষ হয় না, চড়ুই পাখি দেখে গেছে, এটার জন্য আফসোস করতেছে। তাইলে একটা কাজ করে আমরা গাছটাই কেটে ফেলি। ও বেচারার বাপ একটা গাছ কাটার জন্য লোক নিয়ে এসছে। যেই লোকে গাছ কাটতে এসছে তার সাথে আবার বিয়ে বসে গেছে ওই মহিলা। এইটা হইলো যে এই বাইরাতে এই স্টাইলের আর কি। তা আমাদের প্যানেলে কাউকে চিনে না এই কথা বললে তো হবে না। এই কথার উত্তর একমাত্র, এই কথার উত্তর, চীনা লোকদেরকে তো আমরা বারবারে নির্বাচিত করেছি। সেই বাইরা যখন থেকে গঠিত হয়েছে তখন থেকে আমরা তাদেরকে নির্বাচিত করেছি, কিন্তু আমরা কোনো সাফল্য পাইনি।
যার কারণে আমাদেরকে এখন নতুন মুখ খুঁজে নিতে হবে। কেন নতুনদের মধ্যে, আমাদের বাইরের সদস্যদের মধ্যে কি এমন লোক নাই যারা মন্ত্রী হওয়ার যোগ্য, এমপি হওয়ার যোগ্য এমন লোক আছে না? তাছাড়া আমাদের এখানে ডায়াসে দেখেন যে লোকগুলি আছে, এরা একদম পরীক্ষিত। আমরা এদেরকে শপথ গ্রহণ করিয়ে এদেরকে আমরা প্যানেলে নিয়েছি। আমাদের হাতে একদম ডাইনামিক কিছু আমরা কাজ হাতে নিব, যেমন বাজার উন্মুক্তকরণ। আমাদের ট্রেডে কিছু ট্রেডে কিছু লয়ার আছে, আমাদের লয়ারগুলো যদি আমাদের জন্য কাজ করতে পারে, এরকম অনেকগুলো আমরা প্রকল্প হাতে নেব আমরা যদি নির্বাচিত হই। তা আমাদেরকে যে সমস্ত প্রশ্ন করে সেই সমস্ত প্রশ্নের ইচ্ছা করলে কিন্তু আপনারাও উত্তর দিতে পারেন। আপনারা এটাই বলেন না যে আপনাদেরকে তো আমরা আগামীতে গতবার ভোট দিয়েছি, আপনারা কি করছেন? আর আমাদের নিজের একটা দোষ আছে। কি দোষটা বলি? আমরা আবেগের বশীভূত হইয়ে আমরা জানি এই লোকটা খারাপ, এই লোকের আশেপাশের লোকগুলো খারাপ, এরপরও আমরা তার ভোট দিয়ে দিই। আর এই 2 মিনিটে আমরা ভোটটা দিয়া 2 বছর কান্নাকাটি করি, এরা তো এটা করলো, ওইটা করলো, ওইটা করলো, এরা তো সব শেষ করলো। তাহলে আপনারা প্রথম ভোট দিলেন কেন? ওদেরকে ছাড়া কি লোক নাই? একটা দেশে প্রেসিডেন্ট মারা গেলেও তো প্রেসিডেন্ট 5 মিনিটের মধ্যে আরেকজন রেডি হয়ে যায়। নতুন করে এবারে দেখেন না। আর এই জন্য একটা এই যে ভোটের বিষয়গুলো কিন্তু একটা ইমানি দায়িত্ব আছে। এখানে যারা মাওলানা আছেন বা তারা মাওলানারও দরকার নেই, যারা মুসলমান আছেন, দেখবেন সূরা নিসার 135 নম্বর আয়াতটা আপনারা ভালো করে দেখেন। এখানে লেখা আছে, হে মুমিনগণ, তোমরা ন্যায়ের উপরে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হও। তো আমরা কি ন্যায়ের উপরে থাকি? আমরা তো, এখানে বলা হয়েছে যে তোমার ভাই, বন্ধু, মাতা, পিতা যেই হোক তার বিরুদ্ধে তোমরা ন্যায়ের পক্ষে থাকো। আমরা তো শুধু বন্ধুত্বের খাতিরে আরেকজনকে ভোট দিয়ে দিই। এই কাজটার থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, আল্লাহর জন্য আমরা সাক্ষী হইতে পারি, আমার মনে হয় আমাদের নতুন কিছু পাওয়ার সম্ভাবনা আছে। এখন আমি আপনাদেরকে শুধু আর 2টা কথা বলবো, আমি পরে কথা বলবো। সেটা হলো, কিছু কিছু লোকে বলে যে এই মহাজোট অন্যদের সাথে চলে যাবে। এটা আপনারা শুনেন না? অনেকে কিন্তু বলে কথা, এটা অন্যদের সাথে চলে যাবে। আবার কিছু কিছু লোকে, গত পরশুদিনের একটা মিটিং দেখছিলেন গুলশানে, আমাদের সেলিম সাহেব, আমি কাউকে ছোট করি বা কাউকে অবজ্ঞা করে, কাউকে অশ্রদ্ধা করে কথা বলতে চাই না। উনি বক্তব্যের মধ্যে বলেছেন যে আমরা নাকি ওনাদের কাছে গিয়েছি। আমরা একদম হলফ করে বলতে পারি আমরা ওনাদের কাছে যাই নাই। ওনারা বারবার ফোন করতেছিল। পরে আমাদের জাহাঙ্গীর সাহেব আমাদেরকে বললো যে চলেন না, একজন মুরব্বী মানুষ যেহেতু বারবার ফোন করে, কি বলে শুনি। তখন আমি বললাম, আমি মোজাম্মেল সাহেব, আমাদের আব্দুল মতিন সাহেব সহ আমরা বললাম যে ঠিক আছে, আমরা সিলভার টাওয়ারে যাব না। একদম সত্য কথা বলতেছি। তৃতীয় কোনো জায়গায় বসি, দেখি মুরব্বী মানুষ কি বলতে চায়। সেখানে যাওয়ার পরে উনি আমাদেরকে বলল যে আমরা একসাথে ভোট করি। আমি তখন বললাম যে ভাই, একসাথে ভোট করতে তো কোনো সমস্যা নাই। আপনাদের যদি এইরকম কোনো ইচ্ছা থাকে যে বাইরের সদস্যদের কল্যাণে কাজ করবেন, তাহলে আমরা ভোট করার দরকার কি? আপনারা করলেই তো হয়। যদি 2 জনের লক্ষ্য, 2টা গ্রুপের লক্ষ্য যদি একটাই হয়, তাহলে তো কোনো সমস্যা নাই। আমরা মারামারি করে লাভ কি? আপনিই করেন। কিন্তু একটা শর্ত আছে। শর্ত হলো, আপনার ভিতরেও কিছু সমস্যা আছে। আপনি মালয়েশিয়া সিন্ডিকেট কিন্তু প্রথম আপনি খুলেছিলেন, কিন্তু আপনি তখন সদস্যদের তোফের মুখে সেটা বাইরের কাছে দিয়ে দিতে বাধ্য হয়েছেন। তারপরেও ধরে নিলাম আপনি ভালো মানুষ, কিন্তু আপনার আশেপাশে যারা আছে খারাপ, আপনি তাদেরকে সরাই দিতে হবে। আপনি যদি তাদেরকে সরাই দেন, আমাদেরকে কোনো পদ পদবি দিতে হবে না। একদম কসম করে বলতেছে, আমাদেরকে কোনো পদ পদবি দিতে হবে না। আপনার দলের ভালো ভালো লোক যারা আছে তাদেরকে পদ পদবি দেন।
আমরা পকেট থেকে টাকা খরচ করে আপনাদের জন্য কাজ করব। উনি বলতেছে যে খারাপ কে আছে? তখন ওদের ভিতর থেকে লোক উঠে বলতেছে অমুক খারাপ, অমুক খারাপ, অমুক খারাপ, অমুক খারাপ, এরা সিন্ডিকেটের সাথে জড়িত ছিল। আমি কার কথা বলতেছি আপনারা বুঝতেছেন? তখন উনি বললো যে আমি তো এইগুলা এদেরকে আমি সরাইতে পারবো না। আমি বললাম যে তাইলে আপনাদের সাথে আমরা থাকতেও পারবো না। অথচ উনি গত পরশুদিন মিটিংয়ে বলতেছে যে আমাদের কাছে আসছিল, আমরা যাই নেই। এরপরে আমরা আমাদের যে ক্যাপ্টেন সাবেক এমপি মজিবুর রহমান মজু ভাইকে জিজ্ঞাসা না করে গেছি, কিন্তু তারপরে ওনার অনুমতি নিয়েছি। উনি বললো যে যান, অসুবিধা নেই, কথা বলেন না, অসুবিধা কি? উনি তো অনেক বড় মনের মানুষ। এরপরে বললো যে ঠিক আছে, অসুবিধা নেই, সেক্রেটারি আপনাদের প্রবলেম সরাই দিন। তবে সেক্রেটারির বিষয়ে আমি সরাসরি এমপি সাহেবের সাথে কথা বলবো। আমাদের এমপির কথা বলছে, উনি কথা বলে সব ঠিকঠাক করে, ওনাদের ইচ্ছা ছিল আমাদের প্যানেলটা ভাঙ্গি দেওয়ার জন্য, কিন্তু আমরা তো ব্যাকআপ রেখেছি। ব্যাকআপ রাখার কারণে আমাদের কাছে আলহামদুলিল্লাহ এখন মানে আল্লাহর কি হুকুম দেখেন, এখন প্যানেল প্রধান আমরা পেয়ে গেছি, যেটা কিছুক্ষণ পরে আমাদের মজু ভাই করবে, ইসলামিক চিন্তাবিদ, ইসলামিক গবেষক, আমাদের মধ্যে সবগুলো ভালো মানুষ এখন আমরা পেয়ে গেছি। এটা আল্লাহর একটা হুকুম। তো উনি আমাদের নামে এরকম মিথ্যা, এটা আমার মনে হয় উনি ঠিক করে নাই মিথ্যা বলে। কারণ মিথ্যার জবাব যদি আমি আবার মিথ্যা দিয়ে দিই, এটা একটা হট্টগোল সৃষ্টি হবে। প্রয়োজন নেই, গীবাত করার প্রয়োজন নেই। মানুষ যদি আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে এমনিতেই মানুষ ভোট দিবে। আর ভোট দেওয়া মানুষের জন্য আপনারা ভোট দিবেন এই কারণে আমি বললাম, তো নতুন কিছু সৃষ্টি করেন, নতুন লোককে চয়েস করেন। সারা বছর একই লোকগুলোকে দিয়ে আমরা তো আবার সারা বছরে তাদের বিরুদ্ধে কথা বলি। আমরা কেন পরিবর্তন হই না? তা আমি পরবর্তীতে আবার যদি সময় সুযোগ থাকে আমি কথা বলবো। কারণ আমরা এমনিতে আমাদের দেরি হয়ে গেছে। খুব সংক্ষেপে আমাদের ভিতরে সবাই বিশেষ প্রয়োজন না থাকলে বক্তব্য দেওয়ারও আমি মনে করি দরকার নেই। যারা বুঝার লোক তারা অল্প কথায় বুঝে নিবে। আমি আরেকবার দেখা হবে। এই পর্যন্ত, এখানে এই পর্যন্ত আমি রাখলাম। ধন্যবাদ আপনাদের সকলকে।